হ্যালো এভরিওয়ান, এখন বাজে বিকেল 3:47। তো আমরা এখন রেডি হয়ে গেছি, মেয়ে, আমি, তোমাদের দাদা। আজকে আর আমি কিন্তু ঘুমোইনি, ওরা দুজনেই ঘুমিয়েছে, কিন্তু আমি ঘুমোইনি কারণ কাল ঘুম থেকে উঠতে 5টা বেজে গেছিলো, ওই জন্য কোথাও যেতে পারিনি। তো আজকে যেহেতু মানে বেরানোর কথা আছে, ওই কারণে খাওয়া দাওয়া করে আর ঘুমোইনি। আর আমরা যাচ্ছি হচ্ছে ভোলে বাবার উদ্দেশ্যে, ওখানে গিয়ে চন্দনেশ্বর মন্দির যাব। ওই কারণে আজকে দেখো মানে এখন শাড়ি পরলাম, না হলে জামা পরে যেতাম। তো আমি এখন পুরোপুরি রেডি, আমার ফুল লুকটা তোমাদেরকে দেখাবো, দাঁড়াও আগে ওকে ফোনটা দিই তারপর। আর ওদিকে তোমাদের দাদাভাইও রেডি, ও কিন্তু মানে কি বলবো, ওরা ধৈর্য ধরছে না, ওই গিয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে আমার ফুল লুক। তো তোমাদের দাদাভাই যখন আমার ফোনটা ধরছিল তখন বলছে, তোমাকে আর এত ঢং দেখাতে হবে না, তোমাকে দেখাই যাচ্ছে না এখানে। তো এখন বুঝতে পারলাম যে সত্যি সত্যি অন্ধকারে আমাকে ঠিকঠাকভাবে দেখাই যাচ্ছে না। শাড়িটাই প্রথমবার পরলাম, আর এটা আমার একটা বিশাল পছন্দের শাড়ি। এটা তোমার দাদাভাই হচ্ছে পছন্দ করে আমাকে ফ্লিপকার্ট থেকে কিনে এনে দিয়েছিল। তো এটা কখনো পরিনি, ব্লাউজটা কাটানো ছিল না, এই সবে কাটিয়েছি। তারপরে এই নতুন বার করে পরলাম, যেহেতু মন্দিরে যাব তাই নতুন শাড়ি পরেই বেরালাম। আর দেখো 4টা 4:30 বাজতে যায়, এখনও কি পরিমাণ রোদের তাপমাত্রা, ভীষণ পরিমাণে গরম রাখছে, আবার রোদও লাগছে, পুরো রোদটা না মুখে এসে পড়ছে। তো যাই হোক, আজকে আমাদের যাওয়ার কথা ছিল না, যাওয়ার কথা ছিল কালকে। আগে থেকেই আমরা প্ল্যান করে রেখেছিলাম যে কালকে সকালে যাব, কিন্তু বাবা ফোন করাতে সব গন্ডগোল হয়ে গেল। বাবা ফোন করে জানালো যে কালকে 12টার সময় ডাক্তার দেখাতে হবে। তো এই কারণে আর তাড়াহুড়ো করে আজকেই বেরিয়ে পড়লাম, কারণ কালকে যদি আমি মন্দিরে যাই তাহলে মন্দিরে একটুখানি সময়ের ব্যাপার আছে, সকালে গেলে হয়তো স্নান টান করে পুজো টুজো দিয়ে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে। তো এই কারণে আজকে বিকালেই বেরিয়ে পড়েছি। তো যাই হোক, দেখো আমরা কিন্তু মন্দিরের কাছাকাছি এসে পৌঁছে গেছি, বাইকটা একদম এখানেই রাখবো। দেখে বোঝার উপায় ছিল না যে আমি মন্দিরের মধ্যে ঢুকে গেছি। মন্দিরের পেছনের গেট দিয়ে ঢোকালে কি করে বুঝি বলো দেখি, আমি বুঝতেই পারছিলাম না। তো তারপর যখন বাইক রেখে আমরা মন্দিরের কাছাকাছি যাই তখন বুঝতে পারলাম যে না, আগের বারে যখন এসেছিলাম এদিক দিয়ে ঢুকিনি, সামনের দিক দিয়ে ঢুকছিলাম, আর এটা হচ্ছে মন্দিরের পেছনের গেট। তো তাই আমি বুঝতে পারছিলাম না, চিনতেও পারছিলাম না। তো এখন আমরা মন্দিরের পেছনের গেট দিয়েই ঢুকছি, আর গেটের সামনে দেখো একটা রাস্তা রয়েছে, ওখানে বেশ গাড়ি যাওয়া আসা করছে। তো দেখে শুনে মোটামুটি করে গেলাম। আর মন্দিরের ভেতরে গিয়ে মনে মনে ভাবছিলাম, দুমনেই হয়েছিলাম যে মন্দিরের ভেতরে আবার ভিডিও করলে কিছু করবে, বলবে না তো, কিছু করবে না তো। তো এটা ভেবে ভেবে ভয়ে ভয়ে ক্যামেরা করছিলাম। তারপরে তোমাদের দাদাভাই বলছে এখানে কিছু বলবে না। তো মনে একটু সাহস বেড়ে গেল। তারপর মন্দিরের মধ্যে গিয়ে ঢুকে দেখি না সবাই মানে ঘুমিয়ে পড়েছে হয়তো, মানে মন্দির পুরো ফাঁকা, মন্দিরে কেউ নেই, শুধু মনে হয় আমরা এই 3জনা আর হাতে গোনা কয়েকজনা এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তারপর মন্দিরে ঢোকার পর ওখানে মানে দূর থেকে একজন আমাদেরকে ডাকছে, আমি বুঝতে পারলাম না যে কেন ডাকছে। তখন ফট করে আমার মেয়ে কি বলছে বলো তো, মা তুমি আগে ফোন বন্ধ করো, মনে হয় তুমি ভিডিও করছো বলে তোমাকে ডাকছে। তো তারপরে গিয়ে দেখলাম যে না, ব্যাপারটা পুরো উল্টো, বলছে যে এখানে জুতো রেখে তারপরে মন্দিরের যে পুকুর আছে ওখানে গিয়ে পা হাত ধুয়ে তারপর মন্দিরে প্রবেশ করতে বলছে। তো যাই হোক, এখন জুতোটা খুলে রাখছি। আর এখানে যদিও জুতো হারিয়ে যাওয়ার কোনো ভয় ছিল না, কারণ কেউই তো ছিল না। তাও বলছে যখন এখানে জুতোটা রেখে গেলাম, আর যেখানটায় জুতো রাখছি না সেটাই হচ্ছে মন্দিরের সামনে গেট। জুতো রাখার পর বুঝতে পারলাম যে ও, আগের বাড়ি তো এই দিক দিয়েই ঢুকছিলাম। তো ওটাই বলছিলাম। তারপর জুতো রেখে এখন হচ্ছে আমরা যাচ্ছি পা ধুতে। আর এখন এত সুন্দর হয়ে গেছে, আমি বুঝতেই পারছিলাম না যখন আমি আসি, মানে তখন বছর 2-3 আগে মনে হয় এসেছিলাম, সেই জামাই ষষ্ঠীর সময় এসেছিলাম। তখন বাইক নিয়ে আসছিলাম না, গাড়িতে করে পুরো দীঘাটা ঘুরেছি, মানে কোথাও বাদ দেইনি। যেখানে যা যা ছিল সব কিছু দেখে 4-5 দিন ধরে থেকেছিলাম, তারপর বাড়ি গেছি। তো এই জন্য ওগুলো তো সব আগে থেকে দেখেছি। যখন প্রথমবার এসেছিলাম তখন দেখছিলাম এখানে সবে পুকুরটা কাটা হচ্ছিলো, আগে থেকেই তো পুকুরটা ছিল কিন্তু বড় করে সবে কাটা হচ্ছিলো। এত সুন্দর করে ঘাট বাঁধানোও ছিল না, আর এত সুন্দর করে করা ছিল না, শুধু চারদিকে মাটি তোলা ছিল দেখছিলাম, আর জলটা একদম তলায় পড়েছিল। তো এখন এসে দেখি বেশ সুন্দর করে ঘাট করে দিয়েছে, আর চারদিকটা কি সুন্দর করে দিয়েছে। তো যাই হোক, মাথায় জল টল নিয়ে মা মেয়ে দুজনে উঠে পড়লাম।
আর কি বলো তো, মন্দিরে যখন ঢুকি তখনই বলে দিয়েছিলাম যে দেখো আজকে কিন্তু, আজকে বলতে কি এখন কিন্তু তুমি না করবে না যে আমি ভিডিও করতে পারবো না। অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে ওর হাতে ফোনটা দিয়েছি, বলছি দেখো আজকে কিন্তু আর একদমই মানা করবে না। তো বহু কষ্টে আমার ফোনটা ধরে দিয়েছে। আর দেখো না, এখানে এসে একটা জিনিস মানে দারুণ জিনিস দেখেছি, সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো যেহেতু পা হাত ধুয়ে নিয়েছি, এখন যাচ্ছি নন্দী ভিঙ্গিকে প্রণাম করতে। আগে ওনাকে না প্রণাম করলে কি করে মন্দিরের ভেতর প্রবেশ করব। তো ওই জন্য আগে ওনাকে প্রণাম করে নিচ্ছি। আর আগের বারে এসেছিলাম ঠিকই, তবে কি বলো তো, ভোলে বাবার দর্শন করিনি, কারণ খাওয়া দাওয়া করে এসেছিলাম। তো তখন এসেছিলাম 10:30 11টার দিক করে এসেছিলাম, আর না স্নান করেই এসেছিলাম এমনি বাইরে থেকে ঘুরে। আর মন্দিরটা ঠিক ওই ভেতরটাই ঢুকেছি, আর পুরো যে ভেতরে গিয়ে বাবাকে দর্শন করে প্রণাম করব সেই ভাগ্যটাও আমার হয়নি। তো এই জন্য বলছি কি দেখো, আমি না আগের বারে যে এসেছিলাম না, আমি ঠাকুরকে দেখিনি কেমন দেখতে এখানকার ঠাকুর। তো ওই জন্য বলছে চলো তোমাকে একদম ভিতরে নিয়ে যাব, কিছু বলবে না এখানে। তো ভেতরে গিয়ে প্রণাম টনাম সেরে আমি নিজেও ভগবানকে দর্শন করলাম, আর দেখো না তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। আর হচ্ছে সেই অদ্ভুত জিনিস যেটা আমি মন্দির থেকে বেরিয়ে দেখলাম, তো সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করলে কেমন লাগে, তাই না? ব্যাপারটা হচ্ছে কি বলো তো, তোমরা কি দেখে বুঝতে পারছো? একটা হচ্ছে পায়রা পাখি, ও নাকি মাথা ঘুরে পড়ে গেছে। এবার কখন পড়েছে আমরা ঠিক দেখিনি, তবে বাইরে বেরিয়ে এই জনা 5-6 জন ঘিরে দাঁড়িয়ে রয়েছে, আর একজন হাতে করে নিয়েছে, আর একজন ওকে জল খাওয়াচ্ছে। তো তোমাদের দাদাভাই বলছে কি ভগবান সব ঠিক করে দেবে। তো জলটা খাওয়ানোর পর, মাথায় একটু জল দেওয়ার পর দেখলাম যে না, পায়রাটা বেশ নড়াচড়া করছে। ওই জন্য ওকে ঠিক মন্দিরের এক ধারে রেখে দিয়েছে, যখন ওর শরীরটা ভালো লাগবে সুস্থ লাগবে তখন উঠে পড়বে। সত্যি কথা, এই রকম জিনিস কিন্তু আমার সচরাচর চোখে পড়ে না। এতটা আঘাত পেয়েছিল, অনেক উঁচু থেকে পড়ে গেছিলো, তো তো ভীষণ পরিমাণে আঘাত পেয়েছিল। ওই জন্য জল টল খাওয়ানোর পর দেখলাম যে না, একটুখানি মনে হয় সুস্থ বোধ করছে, ওই জন্য ওকে নিচে নামিয়ে রাখলো। আর পাশেই দেখো জগন্নাথ দেবের মন্দির, এই মন্দিরটা থেকেই মনে হয় পড়ে গেছিলো। তো জগন্নাথ দেবকে দর্শন করলাম, প্রণাম করলাম। সমস্ত মন্দিরে কিন্তু তালা লাগানো ছিল, শুধু খালি বাবা ভোলানাথের মন্দির ছাড়া। তো ওই জন্য আমরা বাইরে থেকে ভগবানকে প্রণাম করে দর্শন করে ওখান থেকে তারপরে বেরিয়ে যাব। এইবার কিন্তু আর ভুল করিনি, বেরানোর সময় ঠিক সামনের দরজা দিয়ে বেরিয়েছি, বুদ্ধি করেই বেরিয়েছি, কারণ আমি জানি সামনের দরজার কাছে অনেক কটা দোকান রয়েছে। বাড়ি থেকেই ভেবে ভেবে এসছি যে এখানে এলেই আমি একটা মালা নেব, কারণ অনেক দিনের ইচ্ছে আমার। যখন আমি শিবের ব্রত করি, সেটা চতুর্দশী হোক বা অন্য কিছু হোক, যখনই আমি করি না, তখনই আমি রুদ্রাক্ষর মালাটাকে ভীষণভাবে মিস করতাম। তো আমাদের এখানে যখন আমি জিজ্ঞেস করেছি, ওখানে বিশাল দাম। তারপরে কি বলো তো, অনলাইনে আমি দেখেছি সেখানেও অনেকটা দাম। তো এখানে এসে যখন একটা বড় মালার দাম জিজ্ঞেস করলাম, অনেকটা বড়, তো সেখানে 100 টাকাই বলছিল। আমার দামটা শুনে অনেকটা কম মনে হচ্ছিল, যদিও তোমাদের দাদাভাই না মানা করেছিল, বলছে শুধু শুধু কেন এত বড় একটা মালা নেবে, তোমার কি কাজে লাগবে, তুমি পরবে তো। কথাটা শুনে আমি না ভীষণভাবে রাগ করেছিলাম। তো আমার মুখ দেখেই ও বুঝতে পেরে গেছিলো যে না, এখান থেকে না কিনে যদি বাড়ি নিয়ে যাই বউকে, তাহলে খুব খারাপ হবে। তো ওই জন্য কিছু কথা না বলে মালাটা কিনে দিয়েছে। আর যে যে মাসি দোকানে ছিল না, ও কিছুতেই মানে 1 টাকাও মালাটায় কমাতে চাইছেন না, বলছে কি এটাতে আমার লাভ নেই, 1 টাকাও লাভ নেই। আমরা ফোনপে করেছিলাম, কিন্তু সেখানে 5 টাকা কম দিয়েছিলাম, 95 টাকা দিয়েছিলাম, তাও উনি সন্তুষ্ট নয়। শেষমেশ তোমাদের দাদাভাই আবার পকেট থেকে 5 টাকা বার করে দিয়েছে। তারপরে দেখো মালাটা কিনে আমি ভীষণভাবে খুশি। মালাটা সঙ্গে সঙ্গে ওর হাত থেকে নিয়ে দেখো গলার মধ্যে পরে নিয়েছে, আর পরে বলছি দেখো না আমাকে কেমন দেখতে লাগছে। দেবুস, মন্দির থেকে এসে রুমের মধ্যে বাইক রাখলাম। তারপর আমি আর ভেতরে ঢুকিনি, তোমাদের দাদাভাই গিয়ে বাইকটাই রেখে একদম আমরা যেখানটায় আছি তার ঠিক সামনে হচ্ছে এই পার্কটা। তো ওখানেই ঢুকলাম। এখানে ঢোকার কোনো ইচ্ছে ছিল না, কারণ আমরা যখন মন্দিরে গেছিলাম না, যাওয়ার সময় দেখছিলাম কাজু বাগানটা খোলা রয়েছে। আগের বারে যখন এসেছিলাম তখন সব জায়গা ঘুরলেও কি হবে, কাজু বাগানটাই আমাদের ঘোরা হয়নি, কারণ তখন বলছিল কি বাগানের মধ্যে কিছু নেই, কয়েকটা বাদামের গাছ রয়েছে। তো এবারে দেখলাম যে না, বাগানটা বেশ সুন্দর হয়ে রয়েছে। তো ওই জন্য ভাবলাম যে আসার সময় এখানে ঢুকবো, কিন্তু আসার সময় যখন দেখি কি বাগানটা বন্ধ হয়ে গেছে, গেটে তালা লাগানো আছে। তো ওই জন্য ঘুরে এসে ভাবলাম যে চলো পার্কে গিয়ে একটু বসি আর কয়েকটা রিলস বানাই।
তো তারপরে হচ্ছে আমরা না হয় রুমে যাব, ওই জন্য পার্কের টিকিট কেটে নিয়েছি 3টে। তারপরে আমরা সবাই পার্কের মধ্যে ঢুকে গেছি। পার্কটা কি সুন্দর তাই না? গতবারও এসেছিলাম, গতবার এসে কিন্তু রোপওয়ে চড়ছিলাম। এবারে যখন রোপওয়ের কাছে যাই তখন দেখলাম যা রোপওয়েটা তো খারাপ হয়ে পড়ে আছে, ওটা সারানোর কাজ চলছে, তাই আমরা আর রোপওয়ে উঠতে পারিনি। চারদিকটা ঘুরে দেখতে দেখতে কখন যে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না। তো বেশ ভালোই লাগছিল, মনে হচ্ছিল কি সারা জীবন যেন আমরা এখানেই থেকে যাই। আমার বাড়িটা যদি ঠিক এখানে হতো তাহলে কত না ভালো হতো। খুব মিস করছিলাম, খুব মিস করছিলাম। মানে এখানে আসার পর থেকে না বাড়ির কথা বেমালুম ভুলে গেছি যে আমাদের ওখানে সংসার রয়েছে, ঘর বাড়ি রয়েছে। বেশ ভালোই লাগছিল। যে 2-1 দিন ছিলাম, 2-1 দিন মানে না ছিল জীবনে দুঃখ, না ছিল অশান্তি, না ছিল কোনো চিন্তা। বেশ মনের আনন্দে ঘুরছিলাম, যেতেই ইচ্ছে করছিল না। আর আসার সময় জানো না আমার মেয়ে তো রীতিমতো কান্না করে ফেলেছে, বলছে বাপি আর 2 দিন বাড়িয়ে দাও না, এখানে থাকি। তো ইচ্ছে থাকলেও উপায় ছিল না, যেহেতু ডাক্তার দেখানোর একটা কথা আছে। আর হচ্ছে কি বলো তো, বাড়ি যেতে হবে ওই কারণে। আর আমার মেয়েকে নিয়ে তো কোথাও গিয়ে শান্তি নেই, ভীষণ পরিমাণে বদমাইশ। দেখো না গাছ থেকে একটা ফুল তুলে ফেলেছে। এবার যদি কেউ দেখতো তাহলে কি হতো বলো দেখি, জরিমানা করে দিত আমাদেরকে। তো ওর ভয়ে না কোথাও গিয়ে আমরা শান্তি পাই না। যেখানেই যাবে দুষ্টুমি করবে, যেখানেই যাবে। শুধু এই ফুলটা তুলে কিন্তু থেমে থাকেনি, মানে গাছে আরও যে বড় বড় সুন্দর সাদা ফুল হয়েছিল সেগুলোও তুলতে গেছিলো। সে কী কষ্টে যে ওকে ধরে রেখেছিলাম সে আমরাই জানি। বিকেল হলেও কি হবে আর পার্কে ঢুকলেও কি হবে, কিন্তু শান্তি কোথাও পাইনি। এত গরম ছিল কি বলবো, ভীষণ পরিমাণে গরম ছিল। এখানে এত গাছ রয়েছে তাও কিন্তু একটুও বাতাস নেই, ভীষণ পরিমাণে গরম লাগছিল এখানে। তো শেষমেশ তোমাদের দাদাভাই বলছে না আর পারছি না, চলো না কোথাও গিয়ে বসি। আমি বলছি দাঁড়াও, আগে ঢুকেছি, এখন চারদিকটা ভালো করে দেখে নিই, তারপরে হচ্ছে ঢুকবো। আর এখানটায় দেখো ওই যে রোপওয়েটা সারানো হচ্ছে, সব বন্ধ রয়েছে। এদিকটা দড়ি দিয়ে ঘিরে দিয়েছে, এদিক দিয়ে যেতে না বলছে। আর আমার মেয়ের বায়না হচ্ছে ওই দড়ি ডিঙ্গিয়েও যাবে। তারপর দেখো না অনেক কষ্টে ওকে বুঝিয়ে নিয়ে এদিকটাতে নিয়ে এলাম। এদিকটাতে নিয়ে এসেও শান্তি নেই। দূরে যে সাদা রঙের ফুলের গাছটা দেখতে পাচ্ছ না, ঠিক ওখানটায় গিয়ে হাজির হয়ে গেছে, গিয়ে ফুল তুলবে। তাহলে ভাবো পার্কে এসে আমাদের কি বিপদ, কি বিপদেই না পড়েছিলাম। মানে মিনিটে মিনিটে ওর ইচ্ছে, অন্যরকম একটা ইচ্ছে হচ্ছে, অন্যরকম একটা আবদার করছে। এক্ষুনি বলছে ফুল তুলবো, এক্ষুনি বলছে দোলনায় চাপবো। মানে যখন যেটা মাথায় আসছে তখন সেটাই করবে। কি বলবে, কি করবে, কি না করবে খুঁজে পাচ্ছে না। তো যাই হোক ওখান থেকে ওকে নিয়ে তারপর আমরা সেদিকটায় চলে গেছি, কারণ এখানে যত থাকবো না জানি গাছের সব কটা ফুল তুলে নিচে ফেলে দেবে। এই জন্য না আমরা নিজেরা আর নিজেদের বিপদ বাড়াতে চাইনি, ওখান থেকে চলে গেছি। তোমাদের দাদাভাই দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দেখছিল যে কীভাবে রোপওয়েটা সারানো হচ্ছে। আমি বলছি এখানে আর দাঁড়িয়েও না, তাহলে সত্যি সত্যি আমাদের জরিমানা দিয়ে এখান থেকে বেরাতে হবে। তো ওই জন্য না দাঁড়িয়ে আবার সামনের দিকে এগাতে থাকি। আজকে যেহেতু আমাদের দীঘাতে শেষ দিন ছিল, মনটা ভীষণ খারাপ লাগছিল যে যা আজকে রাতটা পেরোলেই আমরা কালকে সকালে বাড়ি চলে যাব। একদমই ভালো লাগছিল না, মনটা কিছুতেই মানে মানতে চাইছিল না যে আর একটা দিন থাকলে হয়তো ভালো লাগতো। এই যে দেখো কত রকমের ফুল, কত রকমের পাতাবাহারের গাছ রয়েছে। আর ফুলগুলো এত ছোট থেকে ফুটেছে, মানে ছোট থেকে শুরু করে বড় সমস্ত রকমের এখানে ফুল ফুটে রয়েছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, মনে হয়েছিল কি এখানে দাঁড়িয়ে অনেক কটা ছবি তুলে নিই। আর যখনই আমি ছবি তুলতে যাই তখনই তোমার দাদা শুধু বকাবকি করে যে তুমি কি সারাদিনই শুধু ছবি তুলতে থাকো। কিন্তু আমি হাতে গোনা কয়েকটা ছবি ছাড়া বেশি কটা ছবি তুলতে পারিনি। তোমরাই বলো না, আমরা তো এখানে এই করতে এসেছি, বাড়িতে কি আর এইসব সুযোগ হয়? দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে গেল। অনেকক্ষণ বসেছিলাম, মেয়ে অনেকক্ষণ খেললো, দোলনা চাপলো এদিক ওদিক করে। তারপর এখন আমরা হচ্ছে বোটিং করব ভাবছিলাম, কারণ এত পরিমাণে ভিড়, মানে আমাদের আর টিকিট করলে আর এখানে বোটিং করতে পারবো না। ভীষণ পরিমাণে ভিড় ছিল, লোকের সমাগম দেখেই মানে আর বোটিং করার ইচ্ছাটাই চলে গেছে। আমার মেয়ে খুব বায়না করছিল বোটিং করার জন্য, ওকে অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে শান্ত করেছি। ওকে বলছি দেখ এখনও এতজন রয়েছে লাইনে, তারপর আমরা টিকিট কাটবো, তারপর কখন আমরা বোটিং করব তুই বল। তো অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে তারপর ওকে বাড়ি নিয়ে চলে এসেছি। আর এত পরিমাণে ভিড়, সেখানে বোটিং করাই যাবে না। এই যে অবস্থাটা শুধু জাস্ট একবার দেখো, কী করে বোটিং করতাম, এত লোক রয়েছে লাইনে, আমরা আবার টিকিট কাটবো তারপর আমাদের হবে, আদৌ হবে না। তো যাই হোক ওখান থেকে আমরা একদম রুমে চলে এসেছি, তারপর আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সবাইকে টাটা।